नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা আপনাদের সাংসারিক জীবনে অনেকটা কাজে আসতে পারে, অনেকটা টাকা পয়সাও ঠিক সাশ্রয় করতে পারবেন এবং শত কাজের মধ্য থেকেও একটু হলেও সময় বাঁচাতে পারবেন। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে আমরা মেয়েরা শাড়ি পরতে খুবই পছন্দ করি। তো শাড়ির সঙ্গে ম্যাচিং করে এই ধরনের ব্লাউজ থাকে। তো শাড়ির যে পার্টটা থাকে ব্লাউজেরও হাতায় সেই পার্টটাই দেওয়া থাকে। তো দেখবেন অনেক সময় এরকম যে হেভি ওয়ার্কের যে কাজ থাকে শাড়ির মধ্যে, সেফটি পিন ঢুকাতে গেলে অনেকটা প্রবলেম হয়, কারণ পিন করতে হয় আমাদের ব্লাউজের এই ঘাড়ের এইখানটায়। তো পিন করতে গেলে যদি এরকম আমাদের সেফটি পিনের মাথাটা শার্প থাকলেও কিন্তু এই হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু ঢুকতে চায় না, অনেকটা প্রবলেম হয়। তখন আমরা কিন্তু অনেক সমস্যার মধ্যেই পড়ি, কারণ হেভি ওয়ার্কের শাড়ি আমাদের পরতেও ইচ্ছা করে, পরপর যদি সেফটি পিনটা না ঢোকে তখন কিন্তু অনেকটা সমস্যা হয়, সে ছোট সেফটি পিন হোক আর বড় সেফটি পিন হোক। আবার অনেক সময় দেখবেন আমি যেমন জিন্সের যে কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি, জিন্সের কাপড় কিন্তু খুবই মোটা হয়, সেই মোটা কাপড়ের মধ্যেও এই ধরনের যে কোনো মোটা কাপড়ের মধ্যেও কিন্তু এই সেফটি পিনগুলো খুব সহজে ঢুকতে চায় না। যে প্রবলেমটা আমাদের হয় তার থেকে কিভাবে আমরা রেহাই পাবো তারই ছোট্ট একটা টিপস নিয়ে এসেছি। তো দেখবেন যখনই এরকম শাড়ির মধ্যে পিন করা যাচ্ছে না, সেফটি পিনের সমস্যা হচ্ছে, নিয়ে নেবে একটু সাবান। এরকম সাবানের মধ্যে যদি সেফটি পিনগুলোকে ঢুকিয়ে নিতে পারেন তাহলে সেফটি পিনের ঠিক ধারের জায়গায় এরকম সাবানের একটা প্রলেপ পড়বে। প্রলেপ পড়ার কারণে কিন্তু খুব সহজেই সেফটি পিনটা যে কোনো মোটা কাপড়ের মধ্যে যে হেভি ওয়ার্কগুলো করা আছে সেই ওয়ার্কের মধ্যেও খুব সহজে ঢুকে যাবে, কোনো সমস্যা হবে না। ছোট সেফটি পিনটাকে আমি ঢুকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু কাপড়ের এই পাশ থেকে ওই পাশে চলে গেল। তো এরকম প্রথম অবস্থায় কিন্তু না হলেও একবার একটু সাবান লাগিয়ে নেবেন, দেখবেন কোনো প্রবলেম কিন্তু আপনাদের হবে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুটা, এই যে মোটা কাপড়টা তার মধ্যে সেফটি পিনটা কীভাবে এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। সেই একইভাবে জিন্সের যে জামা কাপড় থাকে তার মধ্যে যদি আমাদের সেফটি পিনের প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু খুব সহজে এভাবে সাবান লাগিয়ে নিলেই চলে যাবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এবার সেই হলুদের মধ্যে দিয়ে দেবো একেবারে সামান্য পরিমাণ লবণ। হলুদ লবণ দুটো উপকরণ নিয়েছি। এর মধ্যে আরও দিতে হবে সেটা হলো সর্ষের তেল। বন্ধুরা এখানে আমি 2-4 ফোঁটা সর্ষের তেল দিয়ে নেব। এই যে 2-4 ফোঁটা সর্ষের তেল, হলুদ আর লবণ, এই তিনটের এমন একটা মিশ্রণ তৈরি করব, জাদুকরি মিশ্রণ, যেটা আমাদের কিন্তু অনেকটা কাজে আসবে। কি কাজে আসবে দেখবেন, অনেকের আমাদের দাঁতের প্রবলেম থাকে, দাঁতের গোড়া ফুলে যায়, দাঁতের গোড়া থেকে রক্ত আসে, এমনকি আয়রনের কারণে, জলের যে আয়রন থাকে তার কারণে দাঁতটা হলদে থাকে। তো তখন কিন্তু মানুষের সামনে কথা বলতেও অনেকটা প্রবলেম হয়। আর যখনই দাঁতের গোড়া ফোলে, দাঁতের কোনো প্রবলেম হলেই মুখ থেকে দুর্গন্ধ আসে। তখন সপ্তাহে এইভাবে 2বার আপনারা যদি আঙুলে করে এইভাবে এই মিশ্রণটা নিয়ে দাঁতের গোড়ায়, দাঁতে একটু লাগিয়ে নিতে পারেন, মানে ব্রাশ করে নিতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে। এর জন্য ব্রাশের প্রয়োজন কিন্তু হবে না আমি যেটা বলবো। আর দাঁতে যখনই প্রবলেম হয় না তখন কিন্তু আঙুল দিয়েই আমাদের ব্রাশটা করা প্রয়োজন, তাহলে দাঁতের গোড়ায় যদি আঘাত না লাগে সমস্যাটা কিন্তু বাড়বেও না। তো বন্ধুরা দাঁতের মধ্যে এইভাবে আমি এই মিশ্রণটা লাগিয়ে নিলাম। লাগানোর কিছুক্ষণ পর এটাকে আমরা ধুয়ে ফেলতে পারবো। তো বন্ধুরা এইভাবে যদি আমরা সপ্তাহে 2 দিন লাগাতে পারি তাহলে দেখবেন দাঁতের পায়রিয়া, দাঁতের গোড়া ফোলা, রক্ত আসা, সমস্ত সমস্যা, এমনকি মুখ থেকে দুর্গন্ধ আসা, এই সমস্যা থেকেও আপনারা রেহাই পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে এখানে একটা স্কুল প্যান্ট নিয়ে নিয়েছি। দেখবেন আমরা স্কুল প্যান্টগুলো যখনই কিনি একটু বড় দেখে কিনতে চাই, তার কারণ প্রতি বছর প্যান্ট জামা পাল্টানো তো খুব একটা সম্ভব হয় না। এই জন্য আমরা যদি একটু বড় প্যান্ট কিনি সেক্ষেত্রে সেই বড় প্যান্টটাকে কিভাবে একটু ছোট করব। অনেক সময় সমস্যা যেটা হয় কোমরের সমস্যা, তো সেই কোমরটাকে আমরা যদি ছোট করে নিতে পারি, আবার তার জন্য কাটাও লাগবে না, আবার দেখতেও খারাপ লাগবে না। ঠিক এই যেই জায়গাটায় পকেট আছে, পকেটের ওই জায়গাটায় কিন্তু আমরা একটা পেন্সিল দিয়ে দাগ টেনে দেব, ত্রিভুজ আকারের করে নেব। তো এইভাবে ত্রিভুজ আকার করে নিলে কি হবে, আমাদের সেলাই করতে কিন্তু এটা অনেকটা সহজ হয়ে যাবে। তো এইভাবে আমি নিচের একটা অংশ কিন্তু দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে কর্নারে একটা দাগ দিয়েছি আর উল্টো দিকে একদম ত্রিকোণ আকৃতির এই প্যান্টের মধ্যে
পেন্সিলের দাগ করে দিতে হবে। এইটা কিন্তু মাথা পর্যন্ত করতে হবে। এই যে জায়গাটা আমি দাগাচ্ছি এইটুকু না করে আমরা যদি একেবারে কোমরের বেল্ট পরা হয় যে জায়গায়, এই কোমর পর্যন্ত টেনে দিতে পারি দাগটা আর ওখান থেকে সেলাই করতে পারি, তাহলে কিন্তু বেশি সহজ হবে। কিন্তু আমি দেখানোর সুবিধার্থে একটু নিচে থেকে দেখাচ্ছি, কারণ এই জায়গাটা অনেকটা শক্ত। আপনাদের কিন্তু সুচ সুতো যেটাই নেন সেটা একটু ধারালো নিতে হবে। তো আমি নর্মালভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা আপনারা করবেন। এরকম একটু দাগিয়ে নিলেন, দাগানোর পর এইবার সুচ সুতো নিয়ে নিতে পারেন। সুচ সুতো নিয়ে বন্ধুরা এখানে আমি পেন্সিলের দাগ টেনেছি, খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা একটু বুঝে নেন। ঠিক এই যে কর্নারটা মানে এখানে ত্রিভুজ আকারের আমি এখানে দাগ টেনে নিয়েছি। দাগ টানার পর সেই দাগের উপর থেকেই কিন্তু আমাদের সুচটাকে চালাতে হবে। কিভাবে? এইখানে একটা ফোড় দেব, এইবার এর পাশে ঠিক একইভাবে আর একটা ফোড় দেব। এইভাবে সেলাই করতে করতে আমাদের কিন্তু নিচের যে ত্রিভুজ আকারের আছে ঠিক সেই নিচে পর্যন্ত সেলাইটা করে যেতে হবে। তো বন্ধুরা একটু ভালোভাবে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর এই ভিডিওটা কিন্তু অনেকটা উপকারী ভিডিও। আমরা অনেকেই কিন্তু অনেক সময় এরকম একটু বড় প্যান্ট কিনে আনার পর সেই বড় প্যান্টটাকে কিভাবে ছোট করতে হয়, যার জন্য দেখতে খারাপও লাগবে না, আবার প্যান্টটা ছোটও হয়ে যাবে, সেই কাজটাই কিন্তু আমি দেখাচ্ছি। তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা এইভাবে আমরা যখনই সেলাইটা করে নেব, সেলাইটা করার পর আমরা এইভাবে কিন্তু একদম মাথা পর্যন্ত ত্রিভুজ আকারের সেলাই করে চলে গেলাম। এক সাইড ফোড় দিলাম, পরের সাইডটাও ফোড় দিলাম। আমি একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেলাইগুলো দিয়েছি। এইভাবে সেলাই করার পর আমরা যদি মাথার দিকটা দেখতে পাচ্ছেন এইভাবে, এবার মাথার এই জায়গাটা আমাদের টান দিতে হবে। টান দিলে সঙ্গে সঙ্গে কিন্তু সেলাইগুলো ভেতরের দিকে ঢুকে যাবে। তো এখানে যে সুতোটা নেবেন একটু মোটা দেখে নেবেন যাতে ছিঁড়ে না যায়। তো এইভাবে সেলাই মাথা পর্যন্তই করতে হবে, কিন্তু আমি বোঝানোর জন্য একটু নিচে থেকে সেলাই করলাম। মাথা পর্যন্ত করলে কিন্তু এই জায়গাটা একদমই বোঝা যাবে না। এইভাবে সেলাই করে নিলে যে কোনো জিন্স কাপড়ের প্যান্ট হোক, এই কটনের প্যান্ট হোক, যে কোনো প্যান্ট একটু বড় হয়ে গেলে বড় কিনে আনলেন কিন্তু সেটাকে চেঞ্জ করার ইচ্ছা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এইভাবে কাজটা করে নিতে পারবেন। তাহলে প্যান্টের কিন্তু প্যান্ট যে বড় হয়ে যাওয়ার যে প্রবলেম, সেই প্রবলেমই আর থাকবে না। তো বন্ধুরা আশা করছি এভাবে আপনারা প্রত্যেকেই কিন্তু বাড়িতে কাজটা করে নেবেন। তো আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে। তো চলে এলাম পরবর্তী টিপসে। এখানে কর্পূর নিয়ে নিয়েছি। এবার এই যে কর্পূরগুলো এখন যেহেতু বর্ষার সময় না, বর্ষার সময় কর্পূর যদি কৌটার মধ্যে করে না রাখা হয় সেক্ষেত্রে কিন্তু একটু জল হয়ে যায়। তো যাই হোক, আমি যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাই বলি। তো আমি এখান থেকে দুটো টুকরো কর্পূরের নিয়ে নেব। এবার এই কর্পূরের টুকরো দুটোকে আমরা কি করব, আর নিয়ে নেব কি তুলো। তো এখান থেকে তুলো নিয়ে তুলোটাকে সামান্য একটু তুলো নিয়ে এটাকে ছড়িয়ে দেব। ছড়িয়ে কর্পূরগুলোকে এর মাঝে দিয়ে তারপর কিন্তু এটাকে গোল আকারে করতে হবে। তো আমরা কিভাবে কাজটা করছি, এই যে আঙুল দিয়ে খুলে তুলোটাকে একটু বড় করতে হবে। বড় করে এর মাঝখানে আমরা কর্পূরটা দিয়ে দিচ্ছি। এভাবে কর্পূর দিয়ে এটাকে কিন্তু তুলোটা মুড়ে দেব। মুড়ে দিয়ে একটা প্রদীপ মতো তৈরি করে নিতে পারেন, আবার দুই হাতের মাঝখানে রেখে গোলও করতে পারেন। এবার এটার কাজ কি, তো আমরা দেখবেন এখন বর্ষাকাল, বর্ষার সময় না ঘরের চারিদিকে ভেতরে বাথরুমে রান্নাঘরে একটা কেমন ভিজে একটা গন্ধ আসতে শুরু করে। তো সেই গন্ধটা আমাদের কারোরই ভালো লাগে না। তার জন্য আমরা অনেক টাকা পয়সা খরচা করে রুম ফ্রেশনার কিনে আনি, তার জন্য ফালতু অনেকটা টাকা পয়সা খরচা হয়। তো সেই সমস্ত খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়েই যদি আমরা রুম ফ্রেশনার তৈরি করে নিতে পারি। আমরা এখানে কিন্তু দুটো ছোট বল মতন তৈরি করে নিলাম, এর মধ্যে কিন্তু কর্পূর রাখা আছে। এবার আমরা কিন্তু চলে যাব সোজা টয়লেটের মধ্যে দেখবেন আমরা যতই সার্ফ সাবান এমনকি ফিনাইল যে কোনো জিনিস বাথরুমের মধ্যে ইউজ করলাম, সেই বাথরুম থেকে খুব বাজে একটা গন্ধ আসতে শুরু করে, বিশেষ করে তো এই বর্ষার দিনে। তো এরকম কর্পূর তুলোর মধ্যে রেখে আমরা যদি টয়লেটের মধ্যে রেখে দিতে পারি, তাহলে আমাদের টয়লেট থেকে যে একটা বাজে গন্ধ আসতেই থাকে বর্ষার দিনে, সেই গন্ধটা কিন্তু আর আসবে না। এর জন্য আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। কোনো দামি ব্র্যান্ডেড যে সমস্ত রুম ফ্রেশনার, টয়লেট ফ্রেশনার এই সমস্ত কিছু রাখবো না। এইভাবে বাথরুমের একটা কর্নারের দিকে যেসব জায়গায় সাবান শ্যাম্পু সব রাখা হয়, এখানে এই তুলোর পুঁটলিটা রেখে দেব। রাখলে এর থেকে একটা খুব সুন্দর কর্পূরের সুগন্ধ বেরোতে থাকবে। তো বন্ধুরা এইভাবে কাজটা করবেন। এমনকি রান্নাঘরে যে সমস্ত জায়গায় কোটোকুটিগুলোকে রাখা হয় সেই সমস্ত জায়গায় আমরা একটা করে রেখে দেবো, তাহলে ঘর অনেকটা ফ্রেশ থাকবে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী
পরবর্তী টিপসে এখানে আছে প্রেশার কুকার। প্রেশার কুকারে আমরা রান্নাবান্না করতে অনেক পছন্দ করি, কারণ অল্প সময়ের মধ্যে অনেকটা রান্নাবান্না হয়ে যায়। এবার দেখবেন মাঝে মধ্যে নতুন অবস্থায় প্রেশার কুকার খুব ভালো থাকে, কিন্তু একটু একটু যখন পুরনো হতে শুরু করে প্রেশার কুকারটার অনেকটা সমস্যা শুরু হয়ে যায়। সমস্যাটি কি? সমস্যা হলো এই যে প্রেশার কুকারের সিটিটা ঠিকমতো বাজে না, আবার অনেকের কিন্তু সিটি বাজেই না। আবার কি হয়, কেন হয় এটা? এই সিটি বাজছে না, ভালো সেদ্ধ হচ্ছে না, এটা কেন হয়? দেখবেন আমরা যখন ডাল ভাত নানান টাইপসের জিনিস সেদ্ধ করি, অনেক সময় সেই ভাত ডালের কুচি এই যে জায়গাটা এই ছিদ্রর মধ্যে আটকে যায়, সিটির ছিদ্রর মধ্যেও আটকে যায়। তো যখন এরকম আটকে যায় তাহলে তখন এই হাওয়াটাই তো প্রেশার কুকারের মেন, সেই হাওয়াটাই কিন্তু বেরোতে পারে না। তখন এর মধ্যে চাপ সৃষ্টি হয়ে অনেকটা বড় বিপদ হতে পারে। তাই আমরা কিন্তু এখানে নিয়ে নেব সুতোর সাহায্যে আমরা প্রেশার কুকারের নিচের অংশের প্রত্যেকটা ছিদ্রর মধ্যে এইভাবে সুতো আমি দিয়ে নেব। দিয়ে নিলে কী হবে, তাহলে এর মধ্যে যে চাল ডালের কোনো কুচি থাকলো না, সেটা কিন্তু আমরা শিওর হয়ে গেলাম। এবার এই যে চাল ডালের কুচি কিন্তু এর মধ্যে নেই, তাহলে কিন্তু আমাদের সেদ্ধ করতেও কোনো সমস্যা হবে না। এইভাবে সেফটি পিনের সাহায্যে প্রেশার কুকারের মধ্যে যেখানে যেখানে ছিদ্র আছে ঠিক সেই সমস্ত জায়গায় একটু এভাবে খুঁচিয়ে নিতে হবে। তাহলে প্রেশার কুকারের কোনো জাম হবে না, কোনো তরকারি কোনো কিছুর কণা এর মধ্যে আটকে যাবে না। তো দেখতেই পাচ্ছেন সিটির মধ্যেও কিন্তু অনেকটা ছিদ্র আছে, এই জায়গাগুলোকেও আমি এইভাবে খুঁচিয়ে নিচ্ছি। তাহলে দেখবেন আমাদের প্রেশার কুকারের কোনো সমস্যা হবে না, যার ফলে এটা বাস্ট হয়ে যাওয়ারও কোনো সমস্যা থাকবে না, যে বড় একটা দুর্ঘটনা সে দুর্ঘটনাও ঘটবে না। যেহেতু ছিদ্রগুলো খুব সহজে এদিক ওদিক থেকে হাওয়া বাতাস পাস হতে পারবে, তার জন্য কিন্তু আর কোনো বড় দুর্ঘটনা ঘটবেই না, আর আমাদের খাবারটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে। তো বন্ধুরা, যদি প্রেশার কুকারে এই সিটিগুলোর এই জায়গাটা আমরা সুতো এভাবে না বের করে নিই, তাহলে কিন্তু বুঝতে পারবো না এর মধ্যে তরকারি ডাল চাল কতটা আটকে আছে। তো মাঝে মধ্যেই এইভাবে আমরা পরিষ্কার করে নেব। পরিষ্কার করলে দেখবেন আমাদেরই এই প্রেশার কুকারটা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকছে, কোনো সমস্যা হচ্ছে না। আর কোনো কিছু সেদ্ধ করতে দিলে খুব সহজে অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের প্রেশার কুকারগুলোকে একটু চেক করে নেবেন, তাহলে অনেক বড় বিপদের হাত থেকেও কিন্তু রক্ষা পাবেন। তো আশা করছি আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।